আজকে আমাদের কম্পিউটারের প্রথম ক্লাস এবং এই ক্লাসে আমরা ইন্ট্রোডাকশন টু কম্পিউটারের যে ইন্ট্রোডাক্টরি পার্টটা নিয়ে ডিসকাস করব। এখানে আমার যেটা ডিসকাস করতে হবে সেটা হলো কম্পিউটারের টার্মগুলো কোত্থেকে এসছে, ঠিক আছে, কম্পিউটারের যে শুরুটা কিভাবে হয়েছিল, দেন আফটার দ্যাট ডিফারেন্ট জেনারেশনস অফ কম্পিউটার কী কী আছে এবং এবং তাদের মধ্যে কী কী স্পেসিফিকেশনগুলি এসছে, ঠিক আছে। তো তো আমরা যখন আমরা কম্পিউটার কথাটা বলি, হোয়াট ডু উই মিন বাই কম্পিউটার? কম্পিউটার মানে ডিভাইস, ডিভাইস আমরা বলতে পারি ডিভাইস হুইচ কম্পিউটস, একটা ডিভাইস যে কম্পিউট করে মানে আমরা বলতে পারি যে ক্যালকুলেট করে, একটা ডিভাইস যে ক্যালকুলেশন সাহায্য করে বা ক্যালকুলেশন করে তাকে আমরা বেসিক্যালি কম্পিউটার বলতে পারি। এখন কম্পিউটার যে শব্দটা বলা হচ্ছে, কম্পিউটার শব্দটা এসছে কম্পিউটিয়ার থেকে, ঠিক আছে, কম্পিউটিয়ার থেকে। কম্পিউটার ইজ এ ল্যাটিন ওয়ার্ড যার মানে হলো ক্যালকুলেট, ঠিক আছে, যেটা আমরা বলছিলাম যে কম্পিউটার মানে হলো যে কম্পিউট করে, দ্যাট মিনস যে ক্যালকুলেট করে। এই জন্য বলা হচ্ছে যে কম্পিউটার টার্মটাই এসছে কম্পিউটিয়ার, একটা ল্যাটিন টার্ম থেকে, যার মানে হলো অবভিয়াসলি ক্যালকুলেট করা বা কাউন্ট করা। এখন আমরা যদি ওল্ডেস্ট এক্সাম্পল অফ কম্পিউটার বা এরকম ক্যালকুলেটিং ডিভাইসের কথা বলি, ঠিক আছে, তাহলে আমরা দেখব মেসোপটেমিয়ান সিভিলাইজেশন, মানে আজকের যেটা আমাদের ইরান বা ইরাক, ওইখানে একটা সিভিলাইজেশন ছিল যেটাকে মেসোপটেমিয়ান সিভিলাইজেশন বলা হতো, টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর তীরে। ওরা 3000 বিসিতে একটা ক্যালকুলেটিং ডিভাইস তৈরি করেছিল, ঠিক আছে, যেটাকে অ্যাবাকাস বলা হতো। এবং না, অ্যাবাকাস আমরা দেখেছি এরকম লাইন থাকে, এটার মধ্যে এরকম ডট পুঁতি লাগানো থাকে, এটা আমরা প্লেস করে জেনারেলি কি করতে পারি, ক্যালকুলেশন করতে পারি, বাচ্চাদের দেওয়া হয়। এখন এই রকম টাইপের একটা ডিভাইস মেসোপটেমিয়ানসরা প্রথম ডিসকভার করেছিল, আবিষ্কার তারা করেছিল, ইনভেন্ট করেছিল, যেটাকে তারা ক্যালকুলেশন করার কাজে ইউজ করতো এবং এটাকেই অ্যাবাকাস বলা হতো। তারপরে এই অ্যাবাকাসের কনসেপ্টটা আস্তে আস্তে মেসোপটেমিয়া থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। ছড়িয়ে পড়ার পর এটা আস্তে আস্তে চায়নাতে এটাকে রিডিফাইন করা হয় বা চায়নাতে এটাকে আরেকটু ডেভেলপ করা হয়, ঠিক আছে। আচ্ছা, তো তো এইভাবে ম্যানুয়াল ক্যালকুলেশন এটার মধ্যে করা হতো, ঠিক আছে, ম্যানুয়াল ক্যালকুলেশন করা হতো। দেন এটাকেই সাপোজ থাউজেন্ডস অফ ইয়ার ধরে এই অ্যাবাকাস টাইপের ডিভাইসগুলি ক্যালকুলেশনের কাজে ইউজ করা হতো। দেন ইন এই যে পয়েন্টটা এখানে 1642, দেন এলো 1642-তে একজন ব্যক্তি ব্লেইজ প্যাসকেল, ঠিক আছে, ব্লেইজ প্যাসকেল তিনি প্রথম একটা ডিভাইস তৈরি করেছিলেন, অ্যাকচুয়ালি মেকানিক্যাল একটা ডিভাইস তৈরি করেছিলেন, ঠিক আছে। এই মেকানিক্যাল ডিভাইসটা তিনি ক্যালকুলেশনের কাজে ইউজ করতেন, ঠিক আছে। এখন উনি এই ডিভাইসটা ক্যালকুলেশনের কাজে ইউজ করতেন এবং এবং এটাকে বলা হতো পাস্কেলিন, পাস্কেলিন ব্লেইজ পাস্কেল 1642-তে, ঠিক আছে, একটা ক্যালকুলেটিং এর ডিভাইস আবিষ্কার করেছিলেন, ইনভেন্ট করেছিলেন, যেটাকে প্যাসকেলিন বলা হতো ওনার ওনার নামের উপর বেস করে, ঠিক আছে। এখানে উনি হাইড্রোলিক্স কিছু ইউজ করতেন, অ্যাগেইন এগুলো আমাদের ইম্পর্টেন্ট নয়, নামগুলি ইম্পর্টেন্ট। হাইড্রোলিক্স ইউজ করে হাইড্রোলিক প্রেসের মাধ্যমে তিনি ক্যালকুলেশন করতেন। তো আমরা যদি বলি যে যে আমাদের ওয়ার্ল্ডের ফার্স্ট যে মেকানিক্যাল ডিভাইস বা মেকানিক্যাল ক্যালকুলেটর, এই মেকানিক্যাল ক্যালকুলেটর কিন্তু অ্যাকচুয়ালি প্যাসকেলিন ছিল, ঠিক আছে। তাহলে 1642-তে উনি প্রথম আবিষ্কার করেছিলেন প্যাসকেলিন, একটা হাইড্রোলিক মেশিন যেটা দিয়ে জেনারেলি ক্যালকুলেশন করা যেত, ঠিক আছে। আচ্ছা, এবার আহ, এক্ষেত্রে প্রবলেমটা কি ছিল? এক্ষেত্রে প্রবলেমটা ছিল এই প্যাসকেলিন ডিভাইসটা, এটার মধ্যে ক্যালকুলেশনটা করা যেত, ক্যালকুলেট করা যেত, বাট এটার মধ্যে সাবট্রাকশন হতো, মানে বিয়োগ হতো, এডিশন হতো, এগুলো তো হতো, বাট বাট মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লাই বা ডিভিশন এটার মধ্যে হতো না। মানে একটু
কমপ্লেক্স যে ক্যালকুলেশনগুলি এগুলি পাস্কেলের মধ্যে করা যেত না, সিম্পল এডিশন সাবট্রাকশন করা যেত। দেন আফটার অলমোস্ট 200 ইয়ার্স এলেন চার্লস ব্যাবেজ। এখান থেকে মডার্ন কম্পিউটারের যে যে ইনভেনশনটা বা জয়যাত্রাটা শুরু হয়েছিল। 1837 চার্লস ব্যাবেজ প্রথম একটা কম্পিউটিং বা ক্যালকুলেটিং ডিভাইস আবিষ্কার করেন, যেটাকে বলা হতো অ্যানালিটিক্যাল ইঞ্জিন। অ্যানালিটিক্যাল ইঞ্জিন, ঠিক আছে। এটার মধ্যে ফার্স্ট সিপিইউ কনসেপ্ট এসেছিল। এটার মধ্যেই ফার্স্ট একটা কম্পিউটারের ব্রেইন, যেটাকে আমরা বলি কম্পিউটারের ব্রেইন বা কম্পিউটারে কম্পিউট করার একটা ইঞ্জিন, একটা ডিভাইস সর্বপ্রথম এই অ্যানালিটিক্যাল ইঞ্জিনের মধ্যেই ইউজ করা হতো। তো তিনি প্রথম, চার্লস ব্যাবেজই আমরা বলতে পারি প্রথম আর্লি কম্পিউটার তৈরি করেছিলেন। আর্লি কম্পিউটার তৈরি করেছিলেন কে? চার্লস ব্যাবেজের যে প্রোটোটাইপটা, চার্লস ব্যাবেজের যে ডিভাইসটা, সেটাকেই অ্যাকচুয়াল অর্থে কম্পিউটার বলা যায়, বিকজ এটার মধ্যে সব ধরনের ক্যালকুলেশন করা পসিবল ছিল। এই জন্য চার্লস ব্যাবেজকে ফাদার অফ কম্পিউটার বলা হয়, ঠিক আছে। আচ্ছা, এবার যেহেতু এটার মধ্যে সিপিইউ ছিল, তাহলে এটা কি করতে পারতো? অবভিয়াসলি এটা ক্যালকুলেশন করতে পারতো, সব ধরনের ক্যালকুলেশন করতে পারতো। সিপিইউ মানে এটার মধ্যে ব্রেইন আছে, ব্রেইন কাজ করছে। এবার যেহেতু কম্পিউটারের মধ্যে সিপিইউ আছে, তাহলে তাহলে তাকে চালানোর জন্য আমার লাগবে প্রোগ্রামিং। সিপিইউ চালানোর জন্য লাগবে প্রোগ্রামিং। তাহলে যেহেতু চার্লস ব্যাবেজের কম্পিউটারের মধ্যে সিপিইউ আছে, তার মধ্যে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও লাগবে। এখন চার্লস ব্যাবেজের কম্পিউটারের বা অ্যানালিটিক্যাল ইঞ্জিনের যে অ্যালগরিদম বলি বা তার যে প্রোগ্রামিং, এটা ফার্স্ট ফার্স্ট উনি ইনভেন্ট করেছিলেন বা তিনি প্রথম চালু করেছেন আদা লভলেস, ঠিক আছে। আদা লভলেস ছিলেন ওই ব্যক্তি যিনি চার্লস ব্যাবেজের কম্পিউটারের জন্য অ্যালগরিদম বা প্রোগ্রামিং ডিজাইন করেছিলেন, এবং এই জন্য আদা লভলেসকে ফার্স্ট কম্পিউটার প্রোগ্রামার বলা হয়। পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট আসতে পারে, ঠিক আছে। শি ইজ অলসো এ ফিমেল। তো ওয়ার্ল্ডের ফার্স্ট প্রোগ্রামার, ঠিক আছে, ওয়ার্ল্ডের ফার্স্ট প্রোগ্রামার একজন মহিলা ছিলেন, ওনার নাম ছিল আদা লভলেস। উনি চার্লস ব্যাবেজের যে অ্যানালিটিক্যাল ইঞ্জিন আছে ওটার জন্য প্রোগ্রামিং ডিজাইন করেছিলেন, ঠিক আছে। এর আগে ব্লেইস পাস্কেলিন একটা আহ, যন্ত্র আবিষ্কার করেছিলেন, বাট এটার একটা ড্রব্যাক ছিল, এটার মধ্যে সাবট্রাকশন আর এডিশন হতো, মাল্টিপ্লিকেশন আর ডিভিশন হতো না। তো ওই ড্রব্যাকটাই ফুলফিল করার জন্য 1837-এ চার্লস ব্যাবেজ তার যে কম্পিউটার বা অ্যানালিটিক্যাল ইঞ্জিন নিয়ে এসেছিলেন, যেটার মধ্যে সিপিইউর কনসেপ্ট এসেছিল, এবং আদা লভলেস এটার জন্য প্রথম প্রোগ্রামিং করেছিলেন। এই জন্য আদা লভলেসকে ফার্স্ট কম্পিউটার প্রোগ্রামার বলা হয়। তারপর আফটার দ্য ডিসকভারি আস্তে আস্তে কি হয়েছে, আমাদের কম্পিউটারের ডেভেলপমেন্ট হয়েছে, কম্পিউটারের ধীরে ধীরে ডেভেলপ হয়েছে। ডিপেন্ডিং অন দ্য ডেভেলপমেন্টের উপর ডিপেন্ড করে আমাদের কম্পিউটারকে ডিফারেন্ট জেনারেশনে ভাগ করা হয়েছে। টোটাল 5টা জেনারেশন আছে কম্পিউটার, ঠিক আছে। টোটাল 5টা কম্পিউটারের জেনারেশন আছে, এগুলি আমাদের একটু পড়তে হবে। এখন ফার্স্ট জেনারেশন, ইয়ারগুলি অ্যাজ সাচ ইম্পর্টেন্ট না, যে কি পড়তে হবে কোন জেনারেশনের আমাদের যে স্পেশালিটিস গুলি কি কি। তো ফার্স্ট জেনারেশন অফ কম্পিউটার 1940 থেকে 56, ঠিক আছে। ইয়ারগুলি ডিফারেন্ট হতে পারে, 1-2 বছরের দিক ওদিক হতে পারে, বাট আমরা যেটা পড়বো এখানে আমাদের কি কি স্পেসিফিকেশন আছে। যেরকম ফার্স্ট জেনারেশন অফ কম্পিউটার কম্পিউট করতো, এটা ইউজ করতো ভ্যাকিউম টিউব। আমরা যে সিপিইউর কথা বলছি, সিপিইউর মধ্যে ভ্যাকিউম টিউব ইউজ করা হতো, এবং ভ্যাকিউম টিউবগুলো আকারে খুব ম্যাসিভ সাইজ হতো, ঠিক আছে। এরকম ভ্যাকিউম, যার ভিতরে বাতাস ছিল না, ভ্যাকিউম কিছু টিউব তারা ইউজ করতো। এই টিউবগুলির মাধ্যমে ক্যালকুলেশন করা হতো, সিপিইউ রান করতো, এবং এটাতে স্টোরেজ হিসাবে ম্যাগনেটিক ড্রামস ইউজ করা হতো, ঠিক আছে। ম্যাগনেটিক ড্রাম বা ম্যাগনেটিক টেপ ইউজ করা হতো। ম্যাগনেটিক ড্রাম বা ম্যাগনেটিক টেপ এটার মধ্যে ইউজ করা হতো। ম্যাগনেটিক ড্রামের ভিতরে টেপ ছিল, এই টেপের মধ্যে আমাদের স্টোরেজ ফেসিলিটি থাকতো। আর সিপিইউ হিসাবে বা সিপিইউর জায়গাতে একটা ভ্যাকিউম টিউব এখানে ইউজ করা হতো, ঠিক আছে। এগুলি খুব ম্যাসিভ সাইজের ছিল, এবং এগুলি নট সুইটেবল ফর পার্সোনাল ইউজ জন্য ছিল না। আর বড় বড় কোম্পানিজ ইন্ডাস্ট্রিজগুলি যারা আছে তারাই শুধু এই কম্পিউটারগুলি অ্যাফোর্ড করতে পারতো, ঠিক আছে। এই আমাদের ফার্স্ট জেনারেশন। আমাদের যেটা পড়তে হবে অবশ্যই, দুটো কম্পিউটারের নাম আছে এখানে, এনিয়াক, ইউনিভ্যাক, অবশ্যই পড়তে হবে, এবং তার সাথে সাথে আমাদের ফুল ফর্মগুলো পড়তে হবে। এনিয়াক অ্যান্ড ইউনিভ্যাক আর দ্য এক্সাম্পল অফ ফার্স্ট জেনারেশন অফ কম্পিউটার, ইলেকট্রনিক, নিউমেরিক্যাল, ইন্টিগ্রেটর অ্যান্ড কম্পিউটার।
ফার্স্ট প্রোগ্রামেবল কম্পিউটার, এখানে ব্র্যাকেটে লেখা আছে দেখো, ফার্স্ট প্রোগ্রামেবল কম্পিউটার, প্রথম কম্পিউটার যা প্রোগ্রামিং করা যেত, যার প্রোগ্রামিং কি করা যেত, চেঞ্জ করা যেত, এই যে এনইএক্স। ঠিক আছে, প্রোগ্রামেবল কম্পিউটার মানে ইটস প্রোগ্রামিং কুড বি চেঞ্জ, কুড বি চেঞ্জ, এর প্রোগ্রামিং চেঞ্জ করা যেত, তুমি চাইলে এর প্রোগ্রামিং চেঞ্জ করে তাকে ডিফারেন্ট পারপাসে ইউজ করতে পারবে। ঠিক আছে, নেক্সট নেক্সট হলো ইউনিভ্যাক। ঠিক আছে, ইউনিভ্যাক এগেইন ইউনিভার্সাল অটোমেটিক কম্পিউটার, ফার্স্ট কমার্শিয়াল ইলেকট্রনিক কম্পিউটার, প্রথম কম্পিউটার যেটা কমার্শিয়ালি মার্কেটে এসেছিল ফর দ্য পারচেজ, প্রথম পারচেজেবল কম্পিউটার ছিল ইউনিভ্যাক, ফার্স্ট প্রোগ্রামেবল কম্পিউটার ছিল এনিএক। ঠিক আছে, ইউনিভ্যাক প্রথম কম্পিউটার যেটা কমন পিপল তো না, অ্যাকচুয়ালি ব্র্যান্ড বা বড় বড় কোম্পানি যারা আছে তাদের তাদের আহ, তাদের ইউজের জন্য মার্কেটে এসেছিল, তারা যাতে কিনে এটাকে ইউজ করতে পারে। ঠিক আছে, এনিএক ইউনিভ্যাক অবশ্যই আমাদের ফুল ফর্মগুলি পড়তে হবে। নেক্সট সেকেন্ড জেনারেশন, এবার 1956 থেকে সেকেন্ড জেনারেশন অফ কম্পিউটার হলো, এখানে ইউজ করা হলো ট্রানজিস্টার, যেখানে ফার্স্ট জেনারেশন অফ কম্পিউটারে ভ্যাকিউম টিউব ইউজ করা হতো, ভ্যাকিউম টিউবকে রিপ্লেস করে সেকেন্ড জেনারেশনে এলো আমাদের ট্রানজিস্টার। ঠিক আছে, ট্রানজিস্টার ট্রানজিস্টার কম্প্যাক্ট ইন সাইজ ছিল, কম্প্যাক্ট সাইজ ছিল। ঠিক আছে, এনার্জি এফিশিয়েন্ট ছিল, কম এনার্জি লাগতো, যেহেতু কম্প্যাক্ট ইন সাইজ, লেসও কম লাগছে, ফাস্টার ছিল, চিপার ছিল, এগুলো লেখা আছে অলরেডি। কম্প্যাক্ট হয়ে গেছে কম্পিউটার মানে জায়গা কম লাগতো, ফাস্টার, চিপার অ্যান্ড এনার্জি এফিশিয়েন্ট। ঠিক আছে, আচ্ছা, তো এইখানে আমাদের সিপিইউতে ইউজ করা হতো ট্রানজিস্টর, এবং কম্পিউটার সাইজ আস্তে আস্তে এই জেনারেশনে কি হয়ে গেছে, আমার ছোট হয়ে গেছে। ঠিক আছে, এখানে একটা পয়েন্ট ইম্পর্টেন্ট, এই যে পয়েন্টটা। ঠিক আছে, এই সেকেন্ড জেনারেশন কম্পিউটারে প্রথম হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছিল। ঠিক আছে, হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ প্রথম এই কম্পিউটারের বা এই জেনারেশনে ইউজ করা হয়েছিল, সেকেন্ড জেনারেশন। এর আগে অবধি যে যে কম্পিউটারগুলো আমরা দেখেছি মানে ফার্স্ট জেনারেশনের যে কম্পিউটারগুলি, ওইখানে কম্পিউটার ল্যাঙ্গুয়েজটা বেসিক কম্পিউটার ল্যাঙ্গুয়েজ ছিল, প্রথম হাই লেভেল কম্পিউটার ল্যাঙ্গুয়েজ কিন্তু সেকেন্ড জেনারেশন অফ কম্পিউটার এসছে। এখন এই যে ফোরট্রান অনেকবার কোশ্চেনে এসছে, হোয়াট ইজ ফোরট্রান? ফোরট্রান হলো ওয়ার্ল্ডস ওয়ার্ল্ডস ফার্স্ট হাই লেভেল কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওয়ার্ল্ডের ফার্স্ট এবার হাই লেভেল কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হলো ফোরট্রান, এরপর কোলবল এসেছে ফর এক্সাম্পল। ঠিক আছে, কোলবল, ফোরট্রান এগুলি হলো আমাদের হাই লেভেল কম্পিউটার ল্যাঙ্গুয়েজ, যেগুলি সেকেন্ড জেনারেশন কম্পিউটার ইন্ট্রোডিউস করা হয়েছিল। এখন এক্সাম্পল আমরা এটা পড়বো, IBM 7094, IBM 7094। ঠিক আছে, এই এই যে কম্পিউটারটা, ঠিক আছে, কেন ইম্পর্টেন্ট, এটা সেকেন্ড জেনারেশনের কম্পিউটার ছিল, তার পাশাপাশি এটা ওই কম্পিউটার ছিল, ওই কম্পিউটার ছিল যেটা ইউজ করে নাসা তার অ্যাপোলো মিশনগুলি চালিয়েছিল। ঠিক আছে, অ্যাপোলো মিশন, মুন মিশন, নাসার যে মুন মিশনগুলি ওইগুলি অ্যাপোলো মিশন নামে পরিচিত ছিল। ঠিক আছে, এবং এই অ্যাপোলো মিশন IBM 7094 এই নামে পরিচিত ছিল। ঠিক আছে, IBM 7094 ফার্স্ট কম্পিউটার যেটা নাসা ইউজ করেছিল কিসের জন্য, অ্যাপোলো মিশনের জন্য। চলো নেক্সট, থার্ড জেনারেশন অফ কম্পিউটার এলো। ঠিক আছে, থার্ড জেনারেশন, এই ক্ষেত্রে আমরা আরো কিছু এক্সাম্পল লিখে রাখতে পারি, IBM এর কিছু এক্সাম্পল আছে, সাপোজ IBM 701, তারপরে আছে আমার IBM 702,
এটা ওয়ার্ল্ডের ফার্স্ট মাস প্রডিউসড কম্পিউটার, IBM 702 মাস প্রোডাকশন। দেন হলো IBM 650, এটাকেও লেখা যায় again another mass produced computer and so on. IBM 7094, IBM 701, 702, 650, এটা হলো আমাদের সেকেন্ড জেনারেশন অফ কম্পিউটার এক্সাম্পল। দেন সেকেন্ড জেনারেশন অফ কম্পিউটারের পরে এলো আমাদের থার্ড জেনারেশন অফ কম্পিউটার, ঠিক আছে, 1964 থেকে 71। ঠিক আছে, এখানে ট্রানজিস্টরের পরিবর্তে এলো ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসি। ঠিক আছে, আইসি বা ইন্টিগ্রেটেড সার্কিট প্রথম আমার থার্ড জেনারেশন অফ কম্পিউটার ইন্ট্রোডিউস করা হয়েছিল। আইসি আইসি তৈরি হতো সেমিকন্ডাক্টর দিয়ে। ঠিক আছে, সিলিকনের যে সেমিকন্ডাক্টর আজকে আমাদের যে মডার্ন টেকনোলজিগুলি, ওইখানেও চিপ কিন্তু সেমিকন্ডাক্টরেই তৈরি হয়। ঠিক আছে, এই যে সেমিকন্ডাক্টরের তৈরি যে মাইক্রোচিপগুলি বা আইসিস গুলি, ঠিক আছে, মাইক্রোচিপ না, আইসিস, সিলিকনের তৈরি সেমিকন্ডাক্টর, সেমিকন্ডাক্টর দিয়ে তৈরি করা হতো ইন্টিগ্রেটেড সার্কিট। এই ইন্টিগ্রেটেড সার্কিটগুলি থার্ড জেনারেশন অফ কম্পিউটারে ইউজ করা হতো। থার্ড জেনারেশন অফ কম্পিউটার ইউজ করতো ইন্টিগ্রেটেড সার্কিট, তৈরি হতো সিলিকন সেমিকন্ডাক্টর দিয়ে। ঠিক আছে, তো আচ্ছা, ফার্স্ট জেনারেশন অফ কম্পিউটার্স টু হ্যান্ডেল মাল্টিপল অ্যাপ্লিকেশন এট ওয়ান্স, মাল্টিটাস্কিং, মাল্টিটাস্কিং প্রথম থার্ড জেনারেশন অফ কম্পিউটার এসেছিল। কিবোর্ডস, মনিটরস, ঠিক আছে, নেক্সট মাউস, ঠিক আছে, কিবোর্ড, মনিটর, মাউস, সবাই সবাই কিন্তু থার্ড জেনারেশন অফ কম্পিউটারে এসছে। ঠিক আছে, আগে এইগুলির পরিবর্তে ইউজ করা হতো পাঞ্চ কার্ড। পাঞ্চ কার্ড বলে একটা ডিভাইস আছে, ঠিক আছে, পাঞ্চ কার্ড বলে একটা ডিভাইস আছে। বেসিক্যালি এগুলি দেখতে কার্ডের মতো, এগুলি আমাদের কম্পিউটারে ইনসার্ট করতে হয়। ইনসার্ট করে আমরা আমরা ওই ডিভাইসগুলি দিয়ে প্রিন্ট আমাদের কিবোর্ড এবং এবং মাউসের কাজ করতে পারতাম। ঠিক আছে, ডেডিকেটেড কোনো মাউস বা কিবোর্ড আমাদের ছিল না। ডেডিকেটেড মাউস বা কিবোর্ড আমাদের থার্ড জেনারেশন অফ কম্পিউটারে এসেছিল। এর আগে যেটা ইউজ করা হতো তাদেরকে পাঞ্চ কার্ড বলা হতো। ঠিক আছে, তাহলে অনেক কিছু জিনিস এক্সট্রা হয়েছে। প্রথমত আইসিস বা ইন্টিগ্রেটেড সার্কিট এসছে। নেক্সট হলো আমাদের মাল্টিটাস্কিং, এই জেনারেশন অফ কম্পিউটারে এসছে। তার পাশাপাশি কিবোর্ড, মাউস বা মনিটর এগেইন থার্ড জেনারেশন অফ কম্পিউটারে এসছে। ঠিক আছে, এক্সাম্পলগুলি আমরা পড়ে রাখতে পারি IBM 360, হানিওয়েল 6000, ঠিক আছে, থার্ড জেনারেশন অফ কম্পিউটার। নেক্সট হলো আমাদের ফোর্থ জেনারেশন অফ কম্পিউটার। ঠিক আছে, ফোর্থ জেনারেশন অফ কম্পিউটার, এখন ফোর্থ জেনারেশন অফ কম্পিউটার আমরা এখনো ইউজ করছি। ঠিক আছে, ফোর্থ জেনারেশন অফ কম্পিউটার আমরা এখনো ইউজ করছি। 1971 থেকে আমাদের ফোর্থ জেনারেশন অফ কম্পিউটার শুরু হয়। দেন এটা এখন অবধি আমাদের কিন্তু চলে আসছে। ঠিক আছে, এবার ফোর্থ জেনারেশন অফ কম্পিউটারে আইসিস বা ইন্টিগ্রেটেড যে সার্কিটগুলি আছে তাদেরকে রিপ্লেস করলো মাইক্রো প্রসেসর। ঠিক আছে, প্রসেসর বা মাইক্রো প্রসেসর যারা আছে এগুলি এগুলি হয়ে গেল আমাদের রিপ্লেস। ঠিক আছে, আইসি বা ইন্টিগ্রেটেড সার্কিটকে রিপ্লেস করে আমাদের চলে এলো মাইক্রো প্রসেসর। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, তাহলে এক্ষেত্রে মাইক্রো প্রসেসর নামের মধ্যে মাইক্রো আছে, মাইক্রো মানে স্মল। ঠিক আছে, তাহলে আমাদের সিপিইউর মধ্যে এখন আছে মাইক্রো প্রসেসর, মানে সিপিইউ সাইজ হয়ে যাবে ছোট। আর সিপিইউ সাইজ ছোট হয়ে গেলেই আমরা এগুলিকে বা কম্পিউটারগুলিকে কি করতে পারবো, কম্পিউটারগুলিকে কমার্শিয়ালের পাশাপাশি পার্সোনাল কাজে ইউজ করতে পারবো। ঠিক আছে, তাহলে এই ফোর জেনারেশন থেকে পিসি বা পার্সোনাল কম্পিউটারের কনসেপ্টে এসছে। পার্সোনাল কম্পিউটার বা পার্সোনাল কাজে কম্পিউটার ব্যবহার করা আমরা কিন্তু ফোর্থ জেনারেশন থেকে শুরু করেছি। ঠিক আছে, ডেস্কটপ বা ল্যাপটপ এগুলিও কিন্তু ফোর্থ জেনারেশন অফ কম্পিউটারের মধ্যেই এসছে।
ঠিক আছে, কি কি এসছে তাহলে? ডেস্কটপ ল্যাপটপ এসছে। নেক্সট, পার্সোনাল কাজে ব্যবহার করা আমরা শুরু করেছি। ঠিক আছে, পিসির কনসেপ্টটা এসছে। তার পাশাপাশি জিইউআই, এই জিনিসটা ইম্পর্টেন্ট। এই জিইউআই, এবার জিইউআই কি জিনিসটা কি? জিইউআই ইন্ট্রোডিউস হয়েছে হ্যান্ডহেল্ড ডিভাইসেস, যেমন ল্যাপটপ। হ্যান্ডহেল্ড ডিভাইস কেন বলছে? বিকজ এগুলি আমরা কি করতে পারি? ক্যারি করতে পারি, ক্যারি করতে পারি হাতে নিয়ে, এই জন্য হ্যান্ডহেল্ড ডিভাইস। ইন্টারনেট অ্যান্ড নেটওয়ার্কিং, ইন্টারনেটের যে কানেকশন, এটাও আমার এই যে ফোর্থ জেনারেশন অফ কম্পিউটারে এসছে। ঠিক আছে, জিইউআই এসছে। গ্রাফিক্স, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। এবার জিইউআই কি? জিইউআই এখানে লেখা আছে, জিইউআই মানে হলো গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, মানে আইকন, থিম, ইমেজেস এটসেট্রা। আমরা যে ইন্টারফেসটা ইউজ করি এখন, আমরা যে ইন্টারফেসটা ইউজ করি, এটা কিন্তু মেইনলি এই জিনিসগুলি দিয়ে তৈরি। আইকন থাকে আমাদের, টেক্সট কম থাকে, আর আইকনস অ্যান্ড ইমেজেস অ্যান্ড সিম্বলস বেশি থাকে। আমাদের ফোনেও সেম জিনিসটা হয়। আমাদের ফোনের মধ্যে সব অ্যাপের কি থাকে? একটা আইকন থাকে, ঠিক আছে, একটা সিম্বল থাকে, যেটাকে ক্লিক করে আমরা ওই অ্যাপটা ইউজ করতে পারি। তো তো এই যে ইন্টারফেসটা, যেখানে ইমেজেস ইউজ করা হচ্ছে, যেখানে আইকন ইউজ করা হচ্ছে, এই জিনিসটাকেই কিন্তু আমাদের বলা হয় জিইউআই বা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। এই যে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, এটা কিন্তু আমাদের, আচ্ছা, এটা কিন্তু আমাদের ফোর্থ জেনারেশন অফ কম্পিউটার এসছে। তার পাশাপাশি আহ, আমাদের যে ল্যাপটপ, এগুলি ফোর্থ জেনারেশন অফ কম্পিউটারে এসছে। তার পাশাপাশি আমাদের যে ইন্টারনেট, ঠিক আছে, আমাদের যে ইন্টারনেট বা আমাদের যে নেটওয়ার্কিং, এটাও কিন্তু আমাদের ফোর্থ জেনারেশন অফ কম্পিউটারে এসছে। ঠিক আছে, ফর এক্সাম্পল আমরা ইয়ারগুলি অ্যাগেন ইম্পর্টেন্ট নয়, তবুও লিখে রাখতে পারি 1973। জিইউআই বা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস আমাদের কিন্তু 1973-তে লঞ্চ করা হয়েছিল উইথ ফোর্থ জেনারেশন অফ কম্পিউটার। তাহলে ফোর্থ জেনারেশন অফ কম্পিউটারে আমাদের মাইক্রো প্রসেসর আসছে, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস আসছে। নেক্সট, আমাদের হ্যান্ডহেল্ড ডিভাইস, মানে ডেস্কটপ বা ল্যাপটপ, এই যে মোবাইল যে ডিভাইসগুলি, ছোট ডিভাইসগুলি এসছে। তার পাশাপাশি নেটওয়ার্কিং এবং ইন্টারনেটও এসছে ফোর্থ জেনারেশন অফ কম্পিউটার। ঠিক আছে, কমন যে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলি, সি প্লাস প্লাস, জাভা, পাইথন, এগুলি সব সব কিছু আমাদের ফোর্থ জেনারেশন অফ কম্পিউটারে এসছে। ঠিক আছে, মাইক্রোসফট ওয়ার্ড, অফিস, পাওয়ার পয়েন্ট আমরা পড়বো, এগুলো দেখবো আমরা, সব সব ফোর্থ জেনারেশন অফ কম্পিউটারের মাধ্যমে এসছে। ঠিক আছে, এটা হলো ফোর্থ জেনারেশন অফ কম্পিউটার। দিস, এটা কিন্তু আমাদের অনেকটা ইম্পর্টেন্ট হয়ে যায়। নেক্সট, লাস্ট যেটা আছে, সেটা হলো আমাদের ফিফথ জেনারেশন। এখন তো ফিফথ জেনারেশন, আমরা ফিফথ জেনারেশন অ্যাকচুয়ালি ট্রানজিশন করছি। আমরা ফোর্থ জেনারেশনকে এখনো পুরোপুরি আহ, পিছনে রেখে ফিফথ জেনারেশন আসতে পারিনি। ফিফথ জেনারেশনে ট্রানজিশন আমাদের শুরু হয়ে গেছে। ঠিক আছে, ফিফথ জেনারেশনে মেইনলি কি হচ্ছে? ফিফথ জেনারেশনে মেইনলি আমাদের প্রত্যেকটা যে ডিভাইস আছে, প্রত্যেকটা যে ইন্টারফেস আছে, প্রত্যেকটা সফটওয়্যার আসছে, তার সাথে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা মেশিন লার্নিং ইন্ট্রোডিউস করা হচ্ছে। ঠিক আছে, এখনকার ডিভাইসগুলিকে স্মার্ট ডিভাইস বলা হয়। কেন? বিকজ তারা বা এই ডিভাইসগুলি আমাদের ইউসেজ প্যাটার্নকে দেখে, ঠিক আছে, আমাদের ইউসেজ অনুযায়ী এই ডিভাইসটাকে অপটিমাইজ করতে পারে। ঠিক আছে, যে জিনিসগুলো আমরা বেশি ইউজ করি, ওইখানে ব্যাটারিকে কিভাবে সেভ করা যায়, এ নল আমাদের ডিভাইসের ইউজ অনুযায়ী আমাদের প্রসেসর যেগুলি আছে, এগুলি কি করে? আমাদের ডিভাইসকে ওইভাবে গড়ে তোলে, ওইভাবে খাপ খাইয়ে নেয়। তো এগুলির জন্য দরকার কি? মেশিন লার্নিং দরকার। এগুলির জন্য দরকার কি? এআই দরকার। এআই বা মেশিন লার্নিং কিন্তু এজন্য এই এই ফিফথ জেনারেশন অফ কম্পিউটার ইন্ট্রোডিউস করা হয়েছে। তো আমাদের কম্পিউটারের জেনারেশনগুলি অলমোস্ট শেষ। ঠিক আছে, আমাদের কম্পিউটারের জেনারেশনগুলিতে বেশি কোশ্চেন এখান থেকে হয় না, ছোট ছোট কোশ্চেন হয়। এই পার্টটা আমাদের হয়ে গেছে। এছাড়া এছাড়া আমরা কি কি কম্পিউটার নিয়ে পড়ব? দুটো কম্পিউটার আমাদের পড়তে হবে, এগুলি জেনারেশনের মধ্যে পড়ে না, টাইপের মধ্যে এক্সট্রা করে আমরা পড়তে পারি। টাইপের মধ্যে যেমন একটা আছে আমাদের সুপার কম্পিউটার। ঠিক আছে, সুপার কম্পিউটার কেন ইউজ করা হয়? সুপার কম্পিউটার ইজ রিয়েলি পাওয়ারফুল, বড় বড় ক্যালকুলেশন করার জন্য। ঠিক আছে, বড় বড় ক্যালকুলেশন করার জন্য, বড় বড় টাস্ক পারফর্ম করার জন্য সুপার কম্পিউটার ইউজ করা হয়। ঠিক আছে, এগুলি জেনারেলি কমার্শিয়ালি ইউজ তো হয়ই না। এগুলি জেনারেলি স্টেট গভর্নমেন্টের কাছে থাকে বা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে থাকে, বা কোম্পানিরও বিশাল বড় বড় যে কোম্পানিজগুলি হয়, তাদের কাছে সুপার কম্পিউটার থাকে। ঠিক আছে, যেমন ধরো ইন্ডিয়াতে একটা সুপার কম্পিউটার ইউজ করা হয়, পারম রুদ্র। পারম রুদ্র ইজ এ এক্সাম্পল অফ সুপার কম্পিউটার। বড় বড় টাস্কগুলি পারফর্ম করা হয়
ঠিক আছে, গভর্নমেন্টের কাছে থাকে। ঠিক আছে, সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে থাকতে পারে। বিগ কোম্পানিজ, খুব বড় কোনো কোম্পানি যারা, তার কাছে থাকে, যেমন সেই অ্যামাজন, স্পেস এক্স, ঠিক আছে, দেন এরকম টাইপের যে বড় বড় কোম্পানিগুলি আছে তাদের কাছে থাকে। তারা বড় বড় ক্যালকুলেশন, বড় বড় টাফ ক্যালকুলেশনগুলি কমপ্লিট করার জন্য ইউজ করা হয়। আর আরেকটা আমাদের পড়তে হবে মেইন ফ্রেম কম্পিউটার। মেইন ফ্রেম কম্পিউটারের সবচেয়ে ভালো এক্সাম্পল হলো ব্যাংক। ব্যাংকের যে মেইন সার্ভারটা, এটা একটা মেইন ফ্রেম কম্পিউটারের মধ্যে থাকে। ব্যাংক কোথায় ইউজ করা হয়? ব্যাংক সার্ভার। ব্যাংক সার্ভার ইজ রান বাই মেইন ফ্রেম কম্পিউটার। ব্যাংকের যে সার্ভারগুলি, এগুলি জেনারেলি মেইন ফ্রেম কম্পিউটার দিয়ে রান করানো হয়। ঠিক আছে, এই আমাদের চ্যাপ্টার এখান থেকে আমাদের অলমোস্ট হয়ে গেছে। চ্যাপ্টার পার্টটা ছোটই ছিল, তোমরা এই জিনিসগুলো দেখে রাখতে পারো, এগুলো দেখলে অলমোস্ট হয়ে যাবে। কম্পিউটার হিস্ট্রি কি, কিভাবে কম্পিউটার ডেভেলপমেন্ট হয়েছে, অ্যান্ড দেন কিভাবে আমাদের ডিফারেন্ট জেনারেশন অফ কম্পিউটার এসছে, কোনটার পারপাস আমাদের কি, কোনটার মধ্যে সুবিধা কি, কোনটার ক্যারেক্টারিস্টিক্স গুলো কি কি, অ্যান্ড দেন লাস্টে আমরা সুপার কম্পিউটার আর মেইন ফ্রেম কম্পিউটার করে রাখবো। ওকে, আজকের ক্লাসটা এতটুকুই। চলো।